Hello students, once again welcome to the online platform of Haldar E-Academy. আজকের ক্লাসে আমরা দ্য লাস্ট রাইড টুগেদার অর্থাৎ রবার্ট ব্রাউনিং এর লেখা একটা বিখ্যাত কবিতা দ্য লাস্ট রাইড টুগেদার এই কবিতাটার ইন ডিটেল ডিসকাশন শুরু করছি। আজকে এই কবিতাটার ইন্ট্রোডাক্টরি ক্লাস, অর্থাৎ যেমন অ্যাজ ইউজুয়াল আমি প্রত্যেকটা কবিতায় বা প্রত্যেকটা টেক্সটের ক্ষেত্রে তোমাদের প্রথম আগে তার ইন্ট্রোডাকশনটা দিয়ে নিই, অর্থাৎ তার প্যাটার্ন, কিভাবে লেখা হয়েছে, কি রাইম স্কিম, রিদিম, কি ফলো করা হচ্ছে না হচ্ছে, আমরা যেমন একটা লিস্ট করে জট ডাউন করে তারপর কবিতাটার ভেতর ঢুকি, এটাও তার অন্যথা হবে না। দ্য লাস্ট রাইড টুগেদারের একদম ইন্ট্রোডাক্টরি যেগুলো, অথচ যে পোর্শন থেকে প্রচুর এমসিকিউ তোমাদের আসে, সেই জায়গাটা আমরা আজকে করে নেব। তাহলে চলো শুরু করি আমাদের আজকে থেকে নতুন টেক্সট দ্য লাস্ট রাইড টুগেদার। সবাই আগে একটু স্ক্রিনে ফোকাস করব আমরা। দ্য লাস্ট রাইড টুগেদার তোমরা জানো ইজ রিটেন বাই রবার্ট ব্রাউনিং। রবার্ট ব্রাউনিংকে নিয়ে আমি খুব ইন ডিটেল ডিসকাশনে ঢুকবো না, যেহেতু আমাদের মানে টেক্সট বেসড এমসিকিউ। তবে ইন শর্ট বলতে গেলে রবার্ট ব্রাউনিং ভীষণ স্কলার একজন লোক ছিলেন, কারণ তার পুরো যে এডুকেশনাল লাইফ সেটা কিন্তু তার শিক্ষা হয় তার বাড়িতে। তার বাবা তাকে বাড়িতে সমস্ত রকম এডুকেশন দেন, এবং খুব ছোটবেলা থেকে তিনি কিন্তু ডিফারেন্ট টাইপস অফ লিটারেচার এবং ডিফারেন্ট দেশের বিভিন্ন ভাষার লিটারেচারের সাথে তার পরিচিতি ছিল, এবং পরবর্তীতে তিনি বিবাহ করেন এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, সেটা আমরা দেখতেই পাবো। তাহলে এই যে দ্য লাস্ট রাইড টুগেদার, এটা একটা পোয়েম বাই ইংলিশ পোয়েট রবার্ট ব্রাউনিং, যেটা প্রথম পাবলিশ হয়েছিল 1855-তে। তার যে 1855-তে, এবং কালেকশনটার নাম হচ্ছে মেন অ্যান্ড উইমেন। আর তার ফার্স্ট মেজর ওয়ার্ক রিলিজড আফটার হিজ ম্যারেজ টু এলিজাবেথ ব্যারেট, যেটা বলছিলাম, যিনি পরবর্তীতে ফেমাস হন এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং হিসাবে। সেটাই 51 কবিতা রয়েছে বাই ডিফারেন্ট ন্যারেটর, এবং এই ভিক্টোরিয়ান এরার একটা মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক হিসাবে এটা ধরা হয়। আর এই লাস্ট রাইড টুগেদারটা একটা 10 স্ট্যান্জা পোয়েম। প্রত্যেকটা স্ট্যান্জাতে মানে টোটাল 10টা স্ট্যান্জা রয়েছে কবিতাটা, এবং এখানে থিমস অফ লাভ পাচ্ছি এবং লস পাচ্ছি। আর একটা মোনোলগের প্যাটার্ন মেনটেন হচ্ছে বাই আ রিজেক্টেড লাভার রিফ্লেক্টিং অন দ্য এন্ড অফ আ লাভ অ্যাফেয়ার। আমরা এমন একটা সময়, মানে কবিতাটার মধ্যে এমন একটা সময় তুলে ধরা হয়েছে যেখানে লাভার দীর্ঘ সময় ধরে তার কোর্টশিপ কন্টিনিউ করা বা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেখানে সে তার বিলাভেডের দ্বারা রিজেক্টেড হচ্ছে। The title represents the last time the former couple takes a carriage ride together. লাস্ট বারের জন্য তাদের সম্পর্কে, লাস্ট বারের জন্য তারা একসাথে একটা ক্যারেজ রাইড করছে, এবং the narrator does grieve the end of his romance, but he wishes to reflect his appreciation for the time they had together and the love he experienced. অর্থাৎ তিনি সেই সময়টাকে গুরুত্ব দিচ্ছেন যে সময়টা তারা অ্যাটলিস্ট একসাথে কাটিয়ে এসেছেন। তাই একটা বিটার সুইট টোন আছে, স্যাডনেস আছে, অপটিমিজম আছে। এগুলো ধীরে ধীরে যখন আমরা কবিতার ইন ডিটেলে যাব আমি তখন ডিসকাস করব। এর বাইরে আমরা দেখে নেব যে এই ইন্ট্রোডাক্টরি পোর্শনের যে পোর্শন থেকে আমাদের এমসিকিউটা আসতে পারে, ঠিক সেই পোর্শন আমরা একটু ডিসকাস করে নেব। দেখো, প্রথমেই কবিতাটার পাবলিকেশন ইয়ার, যেটা অলরেডি তোমরা স্ক্রিনে দেখেছো, আমি তাও একবার লিখে দিচ্ছি তোমাদের। কবিতাটা পাবলিকেশন ইয়ার আমরা দেখছি সর্বপ্রথম। কবিতাটা পাবলিশড হয় 1855-এ, 1855 খ্রিস্টাব্দে। কোথায় পাবলিশ হয়? যে কালেকশনটায় পাবলিশ হয় সেটার নাম হচ্ছে মেন অ্যান্ড উইমেন। এখানে আমি যে প্রত্যেকটা বুলেট বা পয়েন্ট করাচ্ছি প্রত্যেকটাই তোমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তাহলে পাবলিশ হয় 1855-তে মেন অ্যান্ড উইমেনে। কবিতাটার সেটিং যদি আমাদের জানতে চাওয়া হয়, কবিতাটার সেটিং কি, অর্থাৎ কোন সময় কোন পরিস্থিতিতে লেখা। কবিতাটা লেখা হয় কিন্তু ইংল্যান্ড লন্ডনে লেখা হয়। লন্ডনের
একদম পার্টিকুলার কোথায় কবিতাটা লেখা হয়? লেখা হয় হাইড পার্ক বলে একটা বিখ্যাত জায়গা রয়েছে সরি জাস্ট আ সেকেন্ড। হাইড পার্ক বলে একটা বিখ্যাত জায়গা রয়েছে, তাহলে সেখানে লেখা হয়। তাহলে সেটিংসটার প্লেস জানতে চাইলে আমরা বলবো হাইড পার্ক, লন্ডন, ইংল্যান্ড। ওকে, এবং টাইমটা কেমন? এটা ইভিনিংয়ে লেখা, ইভিনিংয়ের সময়টাকে তুলে ধরা হয়েছে কবিতার মধ্যে। তাহলে পাবলিকেশন ইয়ার 1855 মেন অ্যান্ড উইমেন, আর সেটিংসে আমরা দেখলাম যে এটা হাইড পার্ক, লন্ডন, ইংল্যান্ডে লেখা হয়েছে এবং টাইম ফ্রেমটা ধরা হয়েছে ইভিনিং টাইম। ওকে, এরপর নেক্সট যে পয়েন্ট আমরা যাব সেটা হচ্ছে টোন। কবিতাটার টোন কীরকম? দেখো, এটাও আমরা স্ক্রিনে দেখেছিলাম। কবিতাটার টোন হচ্ছে বিটার সুইট টোন, অর্থাৎ বিটার সুইট মেশানো একটা টোন রয়েছে কবিতাটার মধ্যে। বিটার সুইট টোন আমরা কবিতাটায় পেয়ে যাচ্ছি। এবার আসি আমরা টোটাল স্ট্যান্জা কবিতাটাতে কটা রয়েছে। টোটাল স্ট্যান্জা, কারণ আমরা জানি প্রত্যেকটা কবিতারই স্ট্রাকচারাল পার্ট থেকে আমাদের এমসিকিউ আসে। কবিতাটায় টোটাল স্ট্যান্জা রয়েছে 10টা, আর প্রত্যেকটা স্ট্যান্জা কতগুলো করে লাইন নিয়ে তৈরি? 11 লাইন ইচ। প্রত্যেকটাতে 11 করে লাইন রয়েছে, 11টা করে লাইন রয়েছে। তাহলে টোটাল লাইনের সংখ্যা কত? 10 × 11, আমরা টোটাল কবিতাটার লাইন পেয়ে যাচ্ছি 110। তাহলে কি বললাম? স্ট্যান্জা রয়েছে 10টা স্ট্যান্জা, ইচ অ্যান্ড এভরি স্ট্যান্জা কনসিস্টস অফ 11 লাইনস, 11টা করে লাইন রয়েছে। তাহলে টোটাল কটা লাইন কবিতায়? কবিতায় টোটাল রয়েছে 110 বা 110টা লাইন। পরের যে পয়েন্টটা আমি তোমাদের বলবো সেটা ভীষণ ইম্পর্টেন্ট, খুব এমসিকিউতে দেওয়া হয় এবং এমসিকিউতে দিয়ে অপশানে বোথ এ অ্যান্ড বি এইভাবে আসে। কেন সেটা আমি লিখলেই তোমরা বুঝতে পারবে। কবিতাটার টাইপ কি? দেখো, ডেফিনেটলি এটা একটা ড্রামাটিক মনোলগ, আমরা জানি। ড্রামাটিক মনোলগটা আমাদের সবারই জানা। ড্রামাটিক মনোলগ, এটা আমাদের সবারই জানা যে এই কবিতাটা একটা ড্রামাটিক মনোলগ। কিন্তু এটা ছাড়াও এই কবিতাটার অনেকগুলো টাইপ রয়েছে যেগুলোর আন্ডারে কবিতাটাকে ফেলা যায়। আমি সেগুলো এক এক করে লিখছি। ড্রামাটিক মনোলগ প্রথম এবং প্রধান। তারপরেই এই কবিতাটাকে আমরা বলতে পারি রোম্যান্স। তারপর আমরা এই কবিতাটাকে বলতে পারি একটা লাভ পোয়েম। আমরা বলতে পারি কবিতাটাকে ড্রামাটিক লিরিক। দেখো আমি লিখছি, তোমরা পয়েন্ট করে নেবে। নেক্সট এটাকে আমরা বলতে পারি ওড। আমরা এটাকে বলতে পারি ফিলোসফিক্যাল পোয়েম। এবং লাস্ট এটাও ক্রিটিকরা বলেন এটা একই সাথে একটা সাইকোলজিক্যাল পোয়েমও বটে। তাহলে টাইপে আমরা কটা টাইপ পেলাম? অবশ্যই এটা প্রথমে একটা ড্রামাটিক মনোলগ, তার সাথে সাথেই এই কবিতাটাকে আমরা রোম্যান্স বলতে পারি লাভ পোয়েম, তারপর বলতে পারি এটা ড্রামাটিক লিরিক, বলতে পারি এটা একটা ওড, বলতে পারি ফিলোসফিক্যাল পোয়েম অ্যাজ ওয়েল অ্যাজ সাইকোলজিক্যাল পোয়েম। তোমাদের অপশানে এরকম দেওয়া হবে: অপশান এ ড্রামাটিক মনোলগ, অপশান বি রোম্যান্স, অপশান সি স্যাড পোয়েম, অপশান ডি এ অ্যান্ড বি বোথ। তাহলে ড্রামাটিক মনোলগ আর রোম্যান্স দুটো মিলিয়ে আমাদের আনসার হয়ে যাবে তখন এ অ্যান্ড বি বোথ। তাহলে আমরা টাইপটা দেখে নিলাম কবিতায় কি কি টাইপ আমরা পাচ্ছি। এবার আমরা নেক্সট যেটা দেখব, এটাও ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা কবিতার ক্ষেত্রে, যে কবিতায় কি রাইম স্কিম ব্যবহার হলো। কবিতায় কি রাইম স্কিম ব্যবহার হলো? কবিতায় রাইম স্কিম ব্যবহার হলো, দেখো একদম আনইউজুয়াল একটা রাইম স্কিম ব্যবহার হয়েছে। সেটা হচ্ছে এ এ বি বি সি ডি ডি ই ই ই সি। এ এ বি বি সি ডি ডি ই ই ই সি, এটাকে বলা হচ্ছে আনইউজুয়াল রাইম স্কিম। একটা আনইউজুয়াল রাইম স্কিম। অনেক সময় এই রাইম স্কিমটা দিয়ে প্রশ্ন করা হয় এটাকে কি রাইম স্কিম বলা হয়। এটা একদম আনইউজুয়াল একটা রাইম স্কিম।
তাহলে কবিতার রাইম স্কিম আমরা দেখে নিলাম, এ এ বি বি সি ডি ডি ই ই ই সি। নেক্সট পয়েন্ট যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে রিদিম। কবিতায় রিদিম কি ব্যবহার হলো? কবিতায় রিদিম ব্যবহার হলো ডেফিনেটলি আয়াম্বিকেই গেছে, কারণ ওড জেনারেলি আয়াম্বিকেই যায়। এবার আয়াম্বিকে কখনো কখনো আমরা স্পন্ডেইকও পাচ্ছি, আবার কিছু কিছু জায়গায় কিন্তু আমরা পিরিকও পাচ্ছি। এটা একটা মিক্সচার রয়েছে, আমরা দুটোই পাচ্ছি, স্পন্ডেইক আর পিরিক। তাহলে মিটার আমরা যদি দেখি, কবিতায় মিটার কি ব্যবহার হচ্ছে? কবিতায় মিটার ব্যবহার হয়েছে টেট্রা আর পেন্টা। কিন্তু যারা তোমরা স্ক্যানশন করেছো তারা জানো যে এই ভ্যারাইটি আইটেম ব্যবহার হলেও প্রত্যেকটা কবিতার একটা কিন্তু ডমিনেন্ট রাইম স্কিম, একটা ডমিনেন্ট থাকে যেটা মেজর পোর্শনে থাকে। এবং যদি আমাদের, তোমরা বলবে যে এতগুলো ভ্যারিয়েশন দেখানোর পর যদি আমাকে আলটিমেটলি প্রশ্ন করা হয় যে কবিতাটার প্রোসোডিক স্কিম কি বা রিদিমিক স্কিম কি, তখন আমি কোন আনসারটার সাথে যাব? আমি ভ্যারিয়েশন শুদ্ধ তোমাদের প্রথম বলে দিলাম। এবার মেন প্রোসোডিক যে স্কিম সেটাই আমরা ঢুকছি। মেন প্রোসোডিক স্কিম অর্থাৎ ডমিনেন্ট যেটা পাওয়া গেছে কবিতাটার মধ্যে সেটা একদম আয়াম্বিক টেট্রামিটার। তাহলে আমরা কিন্তু অপশন হিসেবে বেছে নেব আয়াম্বিক টেট্রামিটারকে। তাহলে আমি আরেকবার রিপিট করে দিই যে রাইম স্কিম আমরা দেখে নিয়েছিলাম, এ এ বি বি সি ডি ডি ই ই ই সিতে গেছে আনইউজুয়াল, রিদিম আছে আয়াম্বিক, তার মধ্যে স্পন্ডেইকও রয়েছে, পিরিকও রয়েছে, আর মিটারে টেট্রা পেন্টা দুটোই আমরা পেয়েছিলাম। বাট ডমিনেন্ট হিসাবে যেটা আলটিমেটলি খাটছে, সেটা যে প্রোসোডিক স্কিম মেনটেন হয়েছে কবিতায়, সেটা হচ্ছে আয়াম্বিক টেট্রামিটার। চলো এরপর আমরা নেক্সট যেটা প্রয়োজন সেটায় চলে যাই, সেটা হচ্ছে থিম। কবিতাটার মেন থিম কি? থিম হিসাবে আমরা কি কি দেখতে পারি? আমরা থিম হিসাবে দেখতে পারি একদম প্রথমেই লাভ অ্যান্ড লস, যেটা একদম মেজর এবং ভেরি ইজি, যে লাভ অ্যান্ড লস এই থিমটা আমরা দেখেছি, এটা একদম প্রথমেই। এরপর থিম হিসাবে আমরা যেটাকে দেখতে পারি সেটা হচ্ছে, দেখো, স্পিরিচুয়াল exaltation of disappointed love। এখানে কিন্তু সাকসেসফুল লাভ আমরা কোথাও পাইনি, আমরা ডিসঅ্যাপয়েন্টেড লাভেরই একটা স্পিরিচুয়াল এক্সল্টেশন মানে এলিভেশন, অনেক উচ্চ স্তরে স্থাপন করা, সেটা দেখতে পেয়েছি। যে আফটার বিং রিজেক্টেড লাভার কিন্তু ভেঙে পড়েননি, তিনি ভীষণ পজিটিভ রয়েছেন। তাহলে স্পিরিচুয়াল এক্সল্টেশন অফ ডিসঅ্যাপয়েন্টেড লাভ পাচ্ছি, লাভ অ্যান্ড লস অবভিয়াসলি পেয়েছি। আর এই টোটাল এই ব্যাপারটা নিয়েই কিন্তু কবিতাটার থিমটা ঘোরাফেরা করছে। নেক্সট এখানে হু ইজ দ্য স্পিকার অফ দ্য পোয়েম? কবিতাটার স্পিকার কে? যেহেতু ড্রামাটিক মনোলগ, তাই জানতে চাওয়া হয় কবিতাটার স্পিকার কে। কবিতাটার স্পিকার হিসাবে আমরা যে ক্যারেক্টারটা পাচ্ছি সে হচ্ছে রিজেক্টেড লাভার, একজন রিজেক্টেড লাভার, এবং ডেফিনেটলি ইন ফার্স্ট পারসন। কবিতাটা ফার্স্ট পারসন ন্যারেটিভে কিন্তু যাচ্ছে, যেটা থেকে ভীষণ এমসিকিউ আসে। তাহলে রিজেক্টেড লাভার ইন ফার্স্ট পারসন। নেক্সট পয়েন্ট আমরা হিসাবে দেখব কবিতাটার টুলস। কবিতাটায় কি কি টুলস ব্যবহার করা হয়েছে। আমি ফিগার অফ স্পিচের ডিসকাশন এই ক্লাসে কিন্তু তোমাদের সাথে করব না। তোমরা জানো আমরা কবিতার আগে ইন ডিটেল ক্রিটিক্যাল অ্যানালাইসিস করি, তারপর আমরা ফিগার অফ স্পিচে যাই। টুলস হিসাবে এখানে ব্যবহার করেছে কবি ইমেজারি। আমরা ইমেজারিকে টুলস হিসেবে পাবো অপটিমিজম। এত কিছু হওয়ার পরেও, রিজেক্টেড হওয়ার পরেও হি ইজ ভেরি মাচ অপটিমিস্টিক, তো আমরা অপটিমিজম পেয়ে যাচ্ছি। আরেকটা আমরা ফিলোসফিক্যাল টার্ম পাচ্ছি, সেটা হচ্ছে স্টোইসিজম। এই স্টোইসিজমটা কি? স্টোইসিজম হচ্ছে অ্যাকচুয়ালি ইন গ্রিস, পার্টিকুলারলি মোর ইন অ্যাথেন্স, জেনো বলে একজন ফিলোসফার ছিলেন, জেনো। তিনি ধরে নাও অ্যাপ্রক্স 300 BC
300 বিসি এরকম সময় এই অ্যাথেন্সে, গ্রিসের অ্যাথেন্সে এই কাইন্ড অফ গ্রুপ অফ পিপল ছিল যারা এই স্টোইসিজমে বিশ্বাস করতো। হোয়াট ইজ স্টোইসিজম? স্টোইসিজম হচ্ছে টু বিলিভ ইন দ্য ন্যাচারাল কোর্স অফ টাইম, ন্যাচারাল ল, নেচারের ন্যাচারাল ল, লকে মেনে নেওয়া, অ্যাকসেপ্ট করে নেওয়া। এবং সেটা কি না, হ্যাপিনেস আর স্যাডনেস বোথ আর সেম। যেহেতু এটা ন্যাচারাল অর্ডার, তাই জীবনে হ্যাপিনেসও আসবে, জীবনে স্যাডনেসও আসবে। হ্যাপিনেসে আমরা বেশি খুশি হব না, স্যাডনেসেও আমরা ভেঙে পড়বো না, দুটোর মধ্যে একটা ইকুয়ালিটি মেনটেন হবে। এবং লাইফের মেন মোটোই হবে টু ডু গুড টু আদার্স, টু ফলো দ্য ভার্চু ইন লাইফ, অর্থাৎ গুডনেস আর ভার্চুর মেসেজ দ্বারা জীবন পরিপূর্ণ থাকবে। দিজ philosophies are very important in one's life to lead a particular লাইফ, একটা প্রপার পার্টিকুলার লাইফ লিড করতে এটাই দরকার। এই জেনোর এই স্টোইসিজম কিন্তু আমরা কবিতায় পাচ্ছি, কারণ আমরা যত কবিতার ডেপথে ঢুকবো আমরা দেখতে পাবো স্পিকার বা স্পিকার লাভার কিন্তু কখনো ভেঙে পড়ছেন না রিজেক্টেড হয়ে। তিনি কিন্তু অপটিমিস্টিক অ্যাটিটিউড নিয়ে এটাকে রিজেকশনটাও যে অ্যাজ আ রেজাল্ট অফ ন্যাচারাল ল, এটা একটা সময়ের সাথে সাথে তিনি সেই রিজেকশনটাকেও পজিটিভ ওয়েতে মেনে নিচ্ছেন এবং তিনি বলছেন যে আমি রিজেকশনটাকে হাইলাইট করতে চাই না, রাদার তোমার সাথে কাটানো ভালো সময়গুলোকে নিয়ে আমি আমার লাইফে এগিয়ে যেতে চাই। এবং যেহেতু কবিতাটা ড্রামাটিক মোনোলগ, কবিতাটাতে আমরা সবসময় মোনোলগ পাবো, কারণ স্পিকার যিনি সে ফার্স্ট পার্সন ন্যারেটিভে একমাত্র সেই কথা বলছে এবং আমরা এপাশে পেয়ে যাব সাইলেন্ট লিসেনারকে। সাইলেন্ট লিসেনার আছে বলেই এটা একটা ড্রামাটিক মোনোলগ হতে পেরেছে। তো সাইলেন্ট লিসেনারকে আমরা পেয়ে যাচ্ছি অপর পাশে। তাহলে এই হচ্ছে মোটামুটি যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কবিতা নিয়ে পোর্শন থেকে বলার, সেগুলো আমি বললাম। এবং এই যে যে ফিলোসফিটা আমি বলতে চাইছিলাম, যে এই যে although the narrator does grieve the end of his romance, he wishes to reflect his appreciation for the time they had together, তারা যে সময়টা একসাথে কাটিয়েছেন তিনি সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে চান, and the love he experienced, এবং তিনি যে ভালোবাসাটা তিনি এক্সপিরিয়েন্স করেছেন সেটাকে তিনি চেরিশ করতে চান। So the poem has an overall bittersweet tone, balancing sadness and optimism. একটা স্যাডনেস এবং অপটিমিজম দুটোর একটা অদ্ভুত ব্যালেন্স আমরা কবিতার মধ্যে কিন্তু পাবো। So that's all about the introductory portion of the poem The Last Ride Together, written by Robert Browning. আমরা আমাদের আগামী যে পরবর্তী ক্লাস থেকে কিন্তু আমরা একদম স্ট্যাঞ্জা ওয়াইজ কবিতাটা ডিসকাশন শুরু করব। অর্থাৎ 10টা স্ট্যাঞ্জা আমরা এক একটা স্ট্যাঞ্জা ধরে ধরে সেই স্ট্যাঞ্জার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, ক্রিটিক্যাল অ্যানালাইসিস করব এবং তার সাথে সাথে আমরা সেই স্ট্যাঞ্জায় কি কি ফিগার অফ স্পিচ ব্যবহার হয়েছে, কারণ তোমরা যারা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন একটু ফলো করো তোমরা দেখেছো যে প্রত্যেকটা ওয়ার্ড থেকে প্রশ্ন আসে, ক্রিটিক্যালি প্রশ্ন আসে এবং প্রত্যেকটা পোয়েমের প্রত্যেকটা লাইনের প্রতিটা ফিগার অফ স্পিচ কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। তাই আমরা এইভাবে আমাদের আপকামিং ক্লাসগুলোতে লাস্ট রাইড টুগেদার কবিতাটা নিয়ে ডিল করব। সো যারা এখনো পর্যন্ত আমাদের এই ক্লাস প্রথম দেখছো বা আমাদের হালদার ই একাডেমির SLST পেইড কোর্সে ভর্তি হওনি বা ভর্তি হতে চাও, প্লিজ ডু ভিজিট আওয়ার অফিসিয়াল ওয়েবসাইট haldareacademy.com. I am repeating haldareacademy.com. এখানে গেলেই তোমরা দেখতে পাবে পেইড কোর্সে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা টেক্সট বেসড ক্রিটিক্যাল অ্যানালাইসিস, পাবে প্রত্যেকটা টেক্সটের ইন্ট্রোডাক্টরি ইনফরমেশন যেগুলো থেকে MCQ আসে, যেমনটা আজকের ক্লাসে পেলে, পাবে ক্রিটিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন এবং তারপর পেয়ে যাবে সেই কবিতাটার প্রত্যেকটা স্ট্যাঞ্জা ওয়াইজ ফিগার অফ স্পিচ ডিসকাশন এবং সর্বশেষে পাবে প্রত্যেকটা কবিতা বা প্রত্যেকটা টেক্সট থেকে অসংখ্য প্রিভিয়াস ইয়ার ঘেঁটে তৈরি করা অসংখ্য MCQ যেগুলো তোমাদের আপকামিং SLST এবং মাদ্রাসা সার্ভিসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট।
সো যারা এখনো জয়েন করোনি, প্লিজ ডু ভিজিট আওয়ার অফিসিয়াল ওয়েবসাইট haldareacademy.com। এবং শুধু এগুলোই নয়, বোনাস হিসাবে তোমরা পেয়ে যাবে প্রচুর 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 এমসিকিউ। সমস্তটা পাবে একদম সাজানো গোছানো অ্যারেঞ্জড ওয়েতে আমাদের এই পেইড কোর্সে। সো দ্যাটস অল অ্যাবাউট টুডেজ ক্লাস। দেখা হচ্ছে পরের ক্লাসে লাস্ট রাইড টুগেদারে ইন ডিটেল ডিসকাশন নিয়ে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর বিইং উইথ হালদার ই একাডেমি, থ্যাংক ইউ ফর ওয়াচিং আস।